এই মাঝে হয় দেখা যাচ্ছে। ওকে, তাহলে শুরুতেই আমরা আসি ইআরপিটা। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যান। যেটা আসলে কি বোঝায় এটা দিয়ে? যখন আমরা কোনো একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করি, তো একটা অর্গানাইজেশন শুধুমাত্র স্পেসিফিক একটা কাজ করে না। একটা অর্গানাইজেশন অনেকগুলা কাজ করে। যেমন এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট আছে, এখানে সেলস রেভিনিউ আছে, এখানে আবার পারচেস আছে, এখানে বিলিং আছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ আপনার এক্সপেন্স আছে, এখানে আপনার বিভিন্ন ধরনের যদি এটা কোনো ইসের কোম্পানি হয়, ফিজিক্যাল গুডস তারা ম্যানুফ্যাকচার করে বা ডেলিভারি করে, রিটেল ইয়ে নিয়ে কাজ করে। তো এই ধরনের হইলে তাদের আবার সেলস চ্যানেলটা দরকার হয়, ইনভেন্টরি চ্যানেলটা দরকার হয়। তো এরকম করে দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশনের যতগুলা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট যখন আপনি একটা সলিউশনের মধ্যে নিয়ে আসেন, একটা প্রপার ওয়েতে, ইন্টিগ্রেটেড ওয়েতে, তো সেটাকে আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলতে পারি। তো এটা দিয়ে আসলে বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে আহ আমরা যখন এরকম কোনো সলিউশনে না যাই, যদি ধরেন যে আহ, এরকম ইন্টিগ্রেটেড কোনো সলিউশনে যদি না যাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের আলটিমেটলি একটা অর্গানাইজেশনের কি হয় যে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, বা কোথায় কি এক্সপেন্স হচ্ছে, বা কি প্রোডাকশন করতেছি, কি সেলস করতেছি, কাস্টমার কারা, সবকিছু আসলে আলটিমেটলি ট্র্যাক আমার রাখতেই হয়। তো এগুলা কোথায় রাখতে হয়? যে এগুলো এক্সেলে রাখি, বা ডিফারেন্ট ডিফারেন্ট টুল আছে, সেগুলাতে হচ্ছে আলাদা আলাদা মডিউল মডিউল ওয়াইজ হচ্ছে রাখি। কোনোটা কোনোটার সাথে সিনক্রোনাইজেশন নাই, এরকম প্রবলেম গুলা হয়। তো এই প্রবলেম গুলার সলিউশনের জন্যই হচ্ছে এই ইআরপি গুলা আসে, যেখানে ইন্টিগ্রেটেড সবকিছু থাকে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্টার কানেক্টেড থাকে, তাদের রিসোর্স শেয়ার করে। এভাবে করে হচ্ছে ইআরপির মেইনলি কানেক্টেড থাকে। এখন ইআরপি তে যে আমি বললাম আপনাদেরকে বিভিন্ন সেলস, পারচেস, ইনভেন্টরি, এই যে জিনিসগুলো বলতেছি, এগুলো হচ্ছে এক একটা মডিউল বা এক একটা ফিচার। তো এই ফিচার বা মডিউল গুলা যখন একত্রিত হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, তখনই একটা অর্গানাইজেশনের ফুল একটা চার্ট বা ফুল একটা আপনার ডেটার মুভমেন্ট গুলা কোথায় কি হচ্ছে সবকিছু একটা অর্গানাইজেশনে চলে আসে। এবং যখন একটা অর্গানাইজেশনে চলে আসে, তখন ওই অর্গানাইজেশনটা তার বিজনেস কোন দিকে যাচ্ছে, এটা প্রফিটে না লসে, না হচ্ছে কোথায় এর দুর্বলতা বা কোথায় এর ইমপ্রুভমেন্ট দরকার, বা কাকে হচ্ছে কি আহ আহ, কোথায় কি ডেটা আছে, ডেটার অ্যাকুরেসি গুলা, এই সব কিছু মিলাই হচ্ছে বিভিন্ন ফিচার এবং মডিউলে ভাগ করে তখন আহ এই ইআরপিটা হচ্ছে ওই অর্গানাইজেশনকে সাপোর্ট করে। এখন ওডো নিয়ে যেটা আমরা কথা বলতেছি, তো ওডোতে তো দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে কমিউনিটি, একটা হচ্ছে এন্টারপ্রাইজ। কমিউনিটি এবং এন্টারপ্রাইজের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে ফিচার। কমিউনিটি এবং এন্টারপ্রাইজের সার্ভার ইঞ্জিনটা একই, সেম। সার্ভার ইঞ্জিনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে ফিচারে, যে আপনি যখন এন্টারপ্রাইজ নিচ্ছেন, সেখানে আপনি এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন। সেখানে একটা গুড লুকিং বাই ডিফল্ট একটা ইন্টারফেস আপনি পাচ্ছেন, যেখানে এক্সট্রা কিছু রুলস এবং হচ্ছে গ্রুপ পাচ্ছেন, যেখানে এক্সট্রা কিছু মেনু পাচ্ছেন, এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন। কমিউনিটি হচ্ছে সবার জন্য ওপেন। গিটহাব ওপেন সোর্স আছে, গিটহাব থেকে আমরা এই ডেভেলপমেন্টের কন্ট্রিবিউট করতে পারি, ওর বিভিন্ন মডিউলে, ডিফল্ট মডিউলে কন্ট্রিবিউট করতে পারি, অথবা প্রাইভেটলি যদি আমরা চাই যে প্রাইভেটলি ডেভেলপ করব কোনো আহ, আমার নিজস্ব কোনো ফিচার, সেটা ডেভেলপ করে বিভিন্ন অ্যাপ স্টোরের মধ্যেও সেল করতে পারি।
অথবা যদি হয় যে না সেল করবো না, শুধুমাত্র আমার অর্গানাইজেশন ইউজ করব, সেটাও আমরা করতে পারি। তো এটা হচ্ছে কাস্টম মডিউল বা হচ্ছে এই জিনিসগুলা। আর বাকি যে ইয়েটা আছে যে আহ, মানে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এন্টারপ্রাইজের প্রাইসিংটা। তো ইউজার বেস প্রাইসিং থাকে এন্টারপ্রাইজে। ইউজার বেস প্রাইসিং থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই এন্টারপ্রাইজ হচ্ছে একটা ইউজার দিয়ে ইউজ করে, মাল্টিপল পার্সন ইউজ করে। তো এটা আরেকটা প্রবলেমও হয় যে আপনার ডেটা লিকেজ বা হচ্ছে যার অথরিটি নাই একটা ডেটা দেখার, সেই ডেটাটা সে অ্যাক্সেস নিয়ে যাচ্ছে। তো এই ধরনের কিছু প্রবলেমও হয়। তো মানে আমাদের যারা হচ্ছে চিন্তা করি যে একটা এন্টারপ্রাইজের আহ ইয়ে নিয়ে লাইসেন্স নিয়ে ওটা সবাই মিলে ইউজ করলাম, তো এই সমস্যাগুলো হয়। বা ওখানে রুল অনুযায়ী যে একটা একটা পার্সনের যে রোলটা বা অ্যাক্টিভিটিসটা, ওই অ্যাক্টিভিটি অনুযায়ী তাকে যে পারমিশনটা দেওয়া দরকার সেই পারমিশনটা আমরা দিতে পারি না। কমিউনিটিতে আবার এই ধরনের কোনো লিমিটেশন নাই। কমিউনিটিতে লিমিটেশন যেটা শুধুমাত্র ফিচারের মধ্যেই, এবং হচ্ছে অন্য কোথাও কোনো লিমিটেশন নাই, কোনো প্রাইসিং নাই, কিচ্ছু নাই। আপনি আপনার মতো করে সোর্স কোডটাকে নিবেন। সোর্স কোডটাকে নিয়ে আপনি আপনার পছন্দ মতো যেখানে প্রয়োজন, আপনি আপনার লোকাল মেশিনে হচ্ছে রান করতে চান, আপনি কম্পিউটারে রান করতে চান, রান হবে। আপনি যদি চান যে ক্লাউডে অ্যাভেলেবল করবেন, সেটাও অ্যাভেলেবল হবে। জাস্ট হচ্ছে আহ ওই প্রসেস গুলো আমরা দেখাবো যে কিভাবে ওডো ইনস্টলেশন গুলো করতে হয়। তো সিম্পলি সিম্পলি যদি বলি, প্রাইসিং এবং হচ্ছে ফিচার গুলা বাদে আমার কাছে মনে হয় না যে কমিউনিটি এবং এন্টারপ্রাইজের মধ্যে আদার কোনো ডিফারেন্স আছে। আর যখন আমরা আহ, মনে করব যে আমাদের ফিচারের কাস্টম ডেভেলপমেন্ট খুবই কম, যেই যেটার বা হচ্ছে আমাদের আম, এই সার্ভার মেইনটেনেন্স বা নতুন ফিচার ডেভেলপ করা, এই ধরনের কোনো প্রবলেম বা এই ধরনের কোনো কিছুতে আমরা যাব না। বা হচ্ছে যদি মনে করি যে কিছু ছোটখাটো চেঞ্জ, যেটা আমরা ওডো স্টুডিও আছে যেটাতে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু নতুন কলাম বা ফিল্ড অ্যাড করা যায়, তো ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে এই ফিল্ড গুলো অ্যাড করেই আমরা কাজ করে ফেলবো। বা হচ্ছে এন্টারপ্রাইজের যে আহ, কাজ, যে এক্সট্রা ফিচার গুলো আছে, এই ফিচার গুলো আমার দরকার, যেটা আমি কাস্টম ডেভেলপমেন্ট করে করতে পারবো না, বা ডেভেলপমেন্ট লিমিটেশন আছে এরকম মনে হয়, তো সেই ক্ষেত্রে তারা এন্টারপ্রাইজে যায়। কিন্তু আমি যতগুলো দেখেছি যে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে, যে এন্টারপ্রাইজ সলিউশনটাতে যায় না ম্যাক্সিমাম অর্গানাইজেশন। কেন যায় না? কারণ তাদের ইউজার বেস অ্যাক্সেসটা মেইনলি ওখানে একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে আহ ডেটার যে ডেটাগুলা হচ্ছে ওডোর সার্ভারে বা এন্টারপ্রাইজ এগুলা নিলে ওডোর সার্ভারে ডিপ্লয়মেন্টের যে একটা ব্যাপার থাকে, বা কাস্টম ডিপ্লয়মেন্টেরটা, ওখানে হচ্ছে কনফিডেন্ট পায় না মানুষ। যার কারণে কমিউনিটিটাই প্রেফার করে, এবং খুব কম ডেভেলপমেন্টে বা খুব বেশি ডেভেলপমেন্টে আমাদের অর্গানাইজেশন অনুযায়ী তো ডিফারেন্ট ডিফারেন্ট রুলস এন্ড রেগুলেশনস থাকে। তো ওই অনুযায়ী যেহেতু ডেভেলপ করতেই হয়, সেহেতু কমিউনিটিটাই সবাই চুজ করে। আমি হচ্ছে ওডো রানবোর্ডটা একটু রান করে দেখাইতে চাইছিলাম আপনাদেরকে যে আজকে রানবোর্ডটা নিয়ে আমরা কিভাবে প্লে করতে পারি, বিভিন্ন মডিউল গুলা বা বিভিন্ন নতুন ফিচার গুলা কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি, এই জিনিসটা দেখাইতে চাইছিলাম। তো রানবোর্ড যেহেতু হচ্ছে না, আমি আমার কম্পিউটারকে হচ্ছে রানবোর্ড বানিয়ে ফেলবো এখন। সেটআপ গুলো আমরা দেখবো। সেটআপ গুলা কিভাবে করে, কিভাবে আসে, এই জিনিসগুলো আমরা দেখবো। আমি জাস্ট হচ্ছে আমি আমার লোকাল মেশিনে এন্টারপ্রাইজটা এবং আপনাদেরকে দেখানোর জন্য কমিউনিটিটা এখানে আমি দেখাবো।
সংক্ষিপ্ত একটা মিনিট সময়। ঠিক আছে, আমরা হচ্ছে আমরা যখন ফ্রেশ একটা ডাটাবেস রেডি করে ফেললাম আপনাদের জন্য, যে এন্টারপ্রাইজের বিভিন্ন পেনোগুলা কিভাবে কাজ করে বা নতুন ফিচার গুলা আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি, ওইটা দেখানোর জন্য আমি হচ্ছে আমার লোকাল মেশিনটাকে সেট আপ করে নিলাম। বাই ডিফল্ট আমি হচ্ছে যখন একটা ডেটাবেস ক্রিয়েট করি, ডেটাবেসের ডেটাবেস ক্রিয়েশনের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। আমি যেটা ক্রিয়েট করলাম যে একবারে কমন থেকে ক্রিয়েট করে ফেললাম। এইভাবে করলে ইমেল পাসওয়ার্ড দুইটাই হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন থাকে বাই ডিফল্ট হিসেবে। এটা চাইলে আমরা পরে লগ ইন করে চেঞ্জ করে ফেলতে পারবো। আপনাদের কি এর আগে কারো ওডো ইনস্টলেশন বা ওডো নিয়ে সেট আপ করা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে, বা করছেন কখনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, যে ওডো আসলে কি কিভাবে কাজ করতেছে আলটিমেটলি, বা ওডোতে আসলে এখনো কাজ করেন কারা, এই ধরনের কেউ আছেন নাকি? আমি আজকে ট্রাই করেছিলাম ওই ওডু ইনস্টল করা। নিজের মতো আমি আচ্ছা আচ্ছা। এই কাস্টম অ্যাড অনস ট্রাই করতে যাচ্ছিলাম, যেহেতু আপনি বলেছিলেন যে মডিউলস আর ফিচার্স যেগুলো আছে আরো নতুন কিছু হুম। অ্যাড করার চেষ্টা করছিলাম, জাস্ট টু এক্সপেরিমেন্ট যে কি করা যায়। ঠিক আছে, তো কেমন আপনার এক্সপিরিয়েন্স? আই এম কমপ্লিটলি নিউ টু দিস, সো আমি মানে এক্সপেরিমেন্ট করছি এটা নিয়ে বলতে গেলে। আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে যখন আমি একটা নতুন ডেটাবেস রেডি করলাম, তো এখানে ডিফল্ট হিসেবে আমার দুইটা মেনু আসছে, একটা হচ্ছে অ্যাপস, একটা হচ্ছে সেটিংস। তো যেহেতু আমার এটা ফ্রেশ ডেটাবেস, আমার হচ্ছে কোনো লাইসেন্স নাই, এই জন্য এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে এন্টারপ্রাইজ অ্যাক্টিভেট করার কারণে বা এন্টারপ্রাইজের মডিউল গুলো থাকার কারণে আমার এটা আসছে যে লাইসেন্স অ্যাক্টিভেশনের। আমি যখন ফার্স্ট একটা মডিউল ইনস্টল করবো, এরপর লাইসেন্স অ্যাক্টিভেশনের ফিচারটা এনেবল হবে। তো আমি যে ওদিকে যাচ্ছি, এর আগে আমি সেটিংস এ একটু যাই। আমাদের সেটিংস এ যদি দেখাই যে, দেখা যাচ্ছে তো ভাই? জি, দেখা যাচ্ছে। ওকে। তো সেটিংস এ যদি যাই, যেহেতু আমার নতুন একটা ডেটাবেস ফ্রেশ, তো ওডো আসলে অলওয়েজ কোম্পানি ধরে কাজ করে, যে আপনার একটা ডেটাবেস মানে মাস্ট হ্যাভ এ কোম্পানি। এরপর আপনার আরো সাব ব্রাঞ্চেস থাকতে পারে, বাট আপনি যেহেতু এআরপি ইউজ করতেছেন, তার মানে আপনি একটা কোম্পানি হিসেবে আপনাকে রেজিস্টার করবেন। তো ওই জন্য ওডো সবসময় একটা কোম্পানি
ডিফল্ট হিসেবে আপনাকে এখানে থাকবে, এবং এখানে কোম্পানির নামটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন যে আপনার কোম্পানিটা কি। এরপর হচ্ছে এখানে কোম্পানি অ্যাড্রেস গুলো থাকে, কোম্পানি কারেন্সিটা থাকে ডিফল্ট কারেন্সি হিসেবে। যেহেতু ওডো বাই ডিফল্ট মাল্টি কারেন্সি সাপোর্ট করে, তো আপনার বিভিন্ন ভেন্ডর বা কাস্টমার এরা ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে হতে পারে। তো ওডো এটাকে সাপোর্ট করে এবং ওডোর কনভার্সন রেট গুলা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। তো ওই জন্য আপনি আপনার কোম্পানির লোকাল কারেন্সি যেটা, সেটা আপনি কারেন্সি হিসেবে সেট করবেন এবং বাকি ইনফরমেশন গুলো আপনি এখানে আপডেট করবেন। এরপর আসি হচ্ছে ইউজার্সে। ইউজার্স এর মধ্যে ডিফল্ট হিসেবে যেহেতু আমি ডেমো ডেটা সহ ইনক্লুড করেছি, তো এই জন্য আমার এখানে দুইটা ইউজার চলে এসেছে অলরেডি। তো প্রত্যেকটা ইউজারের মধ্যে আমার লগ ইন ইনফরমেশন, মানে যেটা দিয়ে আমি ব্রাউজারে লগ ইন করবো, লগ ইন পাসওয়ার্ড যেটা, ওইটা লগ ইন হচ্ছে এটা। আর আমার ইমেইল, আমার মোবাইল নাম্বার, এই জিনিসগুলো এখানে থাকে। এবং ওডোর যে ইউজারটা থাকে, ইউজারটা একটা পার্টনারের সাথে ডেলিগেট ডেলিগেট অবস্থায় থাকে, মানে একজন ইউজারের মাস্টার পার্টনার, ওই জিনিসটাতেও আমি আসবো। তো এখানে দেখেন যে যখন আমি একটা ইউজার সিলেক্ট করতেছি, তখন এখানে ইউজার রোল আসতেছে যে এটা কি ইউজার না অ্যাডমিনিস্ট্রেটর। তো ইউজার মানে হচ্ছে এটা এই ব্যাকএন্ডের অ্যাক্সেস গুলো পাবে না, সে শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে। অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে সে এই ব্যাকএন্ডের অ্যাক্সেসটা পাবে, সে বিভিন্ন কন্ট্রোলিং গুলা বা বিভিন্ন ইসেগুলা ইউজ করবে এখানে। এখানে দেখেন আরো কিছু রুলস এর ব্যাপার আসছে, যে কন্ট্রাক্ট, যখন আমার নতুন একটা কাস্টমার বা নতুন একটা ভেন্ডর আসবে, সেই ভেন্ডর গুলাকে আমি ক্রিয়েশনের পারমিশনটা পাবো কি পাবো না। আমি যে আমার ডেটা গুলা আমার যে ডেটা গুলা ক্রিয়েট হচ্ছে, এই ডেটা গুলাকে আমি এক্সপোর্ট করতে পারবো কি পারবো না, এই কন্ট্রোল গুলো আমি এখান থেকে সেট করব ইউজারের অ্যাক্সেস রাইটস থেকে। এরপর আসে হচ্ছে প্রিফারেন্স। প্রিফারেন্সের মধ্যে আমার লোকাল ল্যাঙ্গুয়েজটা, বা আমি আমার সলিউশনটাকে, আমার উইন্ডোটাকে কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাই। এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেট করার অপশন আছে, এবং হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশনের যে কনসেপ্টটা, এটা ওডো খুব সাপোর্ট করে, এবং প্রত্যেকটা ফিল্ড এবং প্রত্যেকটা ওয়ার্ডিং থেকে শুরু করে সবকিছুই আপনি লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে রাখতে পারবেন। থিমের ব্যাপার আসছে এখানে। এখানে আছে ক্যালেন্ডারের, ক্যালেন্ডারের মধ্যে টাইম জোন আপনার কোনটা। আপনি টাইম জোনের সেটা হচ্ছে যখন আপনি ওডো পোস্টগ্রেসে যখন ডাটাটা স্টোর করে, তখন এটা ইউটিসি এর মধ্যে স্টোর করে, মানে এর জিএমটি থাকে 00। এখন আমাদের তো জিএমটি +6, মানে হচ্ছে আমাদের 9টা 46 বাজে। তো এটা যদি জিএমটি 0-তে হইতো তাহলে কয়টা হইতো? তিনটা, 3টা 46। তো ডাটাবেজে অলওয়েজ 3টা 46 হিসেবে স্টোর করতেছে। কিন্তু ইউআই তে ইউজার যখন ইন্টারেক্ট করতেছে, তখন ওর প্রোফাইলে যে টাইম জোনটা দেওয়া থাকে, ওই টাইম জোন অনুযায়ী জিএমটি যেটা হয়, সেটা হচ্ছে ব্রাউজারের মধ্যে বা ইউআই তে দেখায়। তো ওই ওই কনফিগারেশনটা এখান থেকে নিচ্ছে user। এবং সিকিউরিটিতে বিভিন্ন পাসওয়ার্ড চেঞ্জ, আপনার কি কোন কোন ডিভাইসে এটা লগ ইন অবস্থায় আছে, আপনি কি পাস কি দিয়ে লগ ইন করবেন কিনা, বা থার্ড পার্টি ইন্টিগ্রেশনের জন্য আপনি এপিআই কি জেনারেট করবেন কিনা, টু ফ্যাক্টর ইনেবল করবেন কিনা, এই বেসিক কনফিগারেশন গুলা ওডো এখানে দেয়। এরপর আমি বলছিলাম যে একজন ইউজারের মাস্ট হ্যাভ এ পার্টনার থাকে। তো আমার পার্টনারটাকে দেখার জন্য আমাকে একটা মডিউল ইনস্টল করতে হবে। তো মডিউল ইনস্টলেশনটা যদি আমি যাই যে কোনো একটা ফিচার আমরা কিভাবে অ্যাক্টিভেট করব, তো সেই জন্য আমাদের অ্যাপস এ যেতে হবে। অ্যাপস এর পারমিশনটা আসে শুধুমাত্র যাদের এই অ্যাডমিনিস্ট্রেটর এবং হচ্ছে এই রোল গুলো থাকে, তাদেরই হচ্ছে এইটা আসে, আদারওয়াইজ আসে না। অ্যাপস এর মধ্যে গিয়ে আমি কন্ট্যাক্ট নামে একটা মডিউল আছে আমাদের, কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টসটাকে আমি যদি ইনস্টল করি, তাহলে আমি
আমাদের যে ইউজার গুলা বা যে কোম্পানি গুলা ক্রিয়েট হয়েছে ওগুলোর পরে যে পার্টনার গুলা ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, বা পার্টনারে চেঞ্জ করলে ইউজারের যে চেঞ্জটা হয় ওইটা মেইনলি কন্ট্যাক্ট মডিউল দিয়ে ভিজুয়ালাইজেশনে আসে। এমনি ডেটাবেজের রেকর্ড ক্রিয়েট হয়ে আছে, কিন্তু এটা কোনো মেনু নেই বা ভিউ করার মতো কোনো অপশন এখনো নাই। ওইটার জন্য আমাকে এই কন্ট্যাক্ট মডিউলটাকে সেট আপ করতে হবে। তো এটাকে আমি, এই ফিচারটাকে আমি অ্যাক্টিভেট করি। ফার্স্ট ক্লাস হিসেবে আমরা কোনো টেকনিক্যাল বা কোড রিটেনে যাচ্ছি না। আমরা আপনাদেরকে ওডোর বিভিন্ন সেগুলো একটু ব্রাউজ করে দেখাচ্ছি যে কিভাবে ওর সেটা কাজ করে। তো আহ, আমি যদি কন্ট্যাক্টে যাই তাহলে দেখবো যে অ্যাডমিন নামে আমার যে যেটা ছিল, আমার ইউজারটা ছিল হচ্ছে মিচেল অ্যাডমিন। তো এইটা দেখেন ক্রিয়েট হয়ে আছে এখানে। তো এইভাবে যখন নতুন একটা ইউজার ক্রিয়েট হয় সাথে আমার একটা কন্ট্যাক্ট জেনারেট হয়। তো এইভাবে করে সেলস এন্ড পারচেসের বিভিন্ন ইনফরমেশন, নোটস, অ্যাকাউন্টিং এর, আমি যখন একটা একটা মডিউল এখানে সেট আপ করবো তখন বেসড অন দ্যাট আমার পার্টনারের বা কন্ট্যাক্টের মধ্যে যে ধরনের ফিল্ড বা যে ধরনের ভ্যালু সেট করা প্রয়োজন ওই ফিচার গুলো তখন ভিজিবল হবে। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে এখন সেলস বা সিআরএম টাকে আমরা অ্যাক্টিভেট করব, আচ্ছা সেলসটাকে আমি অ্যাক্টিভেট করি, এরপর সিআরএম টা করবো। আচ্ছা, আপনারা ডেভেলপমেন্টের জন্য সবাই কি উবুন্টু চুজ করতেছেন নাকি হচ্ছে কারো ডিফারেন্ট ওএসও আছে, যেমন ম্যাক থাকতে পারে বা হচ্ছে উইন্ডোজ থাকতে পারে? কাদের আসলে কোন ডিভাইসটা নিয়ে বা কোন ওএস এর কারা কাজ করবেন, তাহলে আমাদের আহ ইনস্টলেশন প্রসেসটা ওইভাবে আপনাদের ইজিলি বোঝানো যায়। ভাইয়া সবাই মানে আমি একই উইন্ডোজ ইউজ একই করি। প্ল্যাটফর্মে উইন্ডোজ। থাকলে ভালো হয়। ভাইয়া আমি ওবুন্টু। আচ্ছা আচ্ছা। হুম, একজন মেসেজ দিয়েছে উইন্ডোজ। সমস্যা নেই, আমাদের এখানে উইন্ডোজ এবং উবুন্টু দুইটাতেই দেখানো হবে। আর যদি কখনো প্রয়োজন হয় ম্যাকে, তো সেটাও আহ, প্রয়োজন অনুযায়ী দেখানো যাবে, সমস্যা। ঠিক আছে, আপনারা হচ্ছে কারো ভয়েস সমস্যা হলে চ্যাটেও রিপ্লাই দেন, সমস্যা নেই, আমরা চ্যাটেও কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। ওকে। তো এখন দেখেন, আমি যখন সেলসটা দিয়েছি তখন সেলস এর পাশাপাশি ড্যাশবোর্ড, ইনভয়েসিং এই জিনিসগুলো চলে আসছে। এইটা আসলে কিভাবে হলো? এটা এইটার আসলে ইয়েটা কি? তো এইটার মেইন যে রিজনটা সেটা হচ্ছে, যখন একটা ফিচার অ্যাক্টিভেট হয় এটা দেখার জন্য আমাদের যাইতে হবে মডিউল ইনফোতে। মডিউল ইনফোতে যাইতে হলে আমাদের এই যে থ্রি ডটের যে মেনুটা আছে এখান থেকে মডিউল ইনফো, এখানে গেলে আপনাদেরকে এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডেভেলপার মোড অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই আমি এখানে দেখতে পারবো যে এই মডিউলের ডিপেন্ডেন্সি কি, বা এই মডিউলটা বা সেলস ফিচারটা অ্যাক্টিভেট হইতে হইলে
আমার আর কি কি ফিচার বাই ডিফল্ট অ্যাক্টিভেট মাস্ট হইতে হবে, তাহলে এটা সেলস অ্যাক্টিভেট হবে। এটার জন্য আমি একটু সেটিংস থেকে ঘুরে আসি। জেনারেল সেটিংস, একদম নিচে চলে যাবে, অ্যাক্টিভেট দ্য ডেভেলপার। যখন আমরা অ্যাক্টিভেট ডেভেলপার মোড অন করব, তখন ইউআরএল এর মধ্যে কোশ্চেন মার্ক দিয়ে ডিবাগ ইকুয়াল 1 এটা আসবে। তো এটা আমরা এখান থেকে করতে পারি, অ্যাক্টিভেট ডেভেলপার মোডে গিয়েও করতে পারি, অথবা চাইলে এখানে আহ হাতে লিখেও দিতে পারি। অথবা আমি কুইক যেটা করি যে একটা ব্রাউজারের এক্সটেনশন আছে অটো ডিবাগ, এটা আমি ইউজ করি, এটাতে ক্লিক করলেও অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, তো এখন আমি হচ্ছে অ্যাপসে যাই। অ্যাপসে গেলে আমি এখন দেখেন আগে শুধুমাত্র সেলস দেখাচ্ছিল, এদিকে কিছু জেনেরিক সামারি দেখাচ্ছিল, কিন্তু এখন আমাকে টেকনিক্যাল নেম দেখাচ্ছে, যে সেল ম্যানেজমেন্ট। টেকনিক্যাল নেম বলতে যেটা বোঝাচ্ছি যে অডোর যে মডিউল বলতেছি, মডিউলের তো একটা ফোল্ডার স্ট্রাকচার বা একটা নাম আছে, তো টেকনিক্যাল নেম আছে। তো টেকনিক্যাল নেমটাই হচ্ছে এখানে তখন শো করতেছে। আমি যখন মডিউল ইনফোতে যাব, তখন আগে শুধু আমার ইনফরমেশন ট্যাবটা ছিল, এখানে আমার এই বেসিক ইনফরমেশন গুলা বা ডেসক্রিপশন যেটা আমি লিখছিলাম ওইটা দেখাচ্ছিল। এখন আমার পাশাপাশি টেকনিক্যাল ডেটা এবং হচ্ছে ইনস্টল ফিচার, এই জিনিসগুলা চলে আসছে। এটা মানে কি যে আমি যখন ইনস্টল করব, তখন কি ডেমো ডাটা সহ ইনস্টল হবে, বা এটা ইনস্টল করার সময় যে আমার প্রি ডিফাইন কিছু ডেমো ডেটা আমি রেডি করে রাখছিলাম ওগুলো সহ, ওগুলা কি ডেটাবেসে ইনসার্ট হয়ে যাবে কিনা, এটা কি আসলে কোনো অ্যাপ্লিকেশন কিনা না কোনো এক্সটেনশন কিনা। যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে ট্রু থাকবে, যদি এক্সটেনশন হয় তাহলে অ্যাপ্লিকেশনটা ফলস থাকবে। স্ট্যাটাস বাই ডিফল্ট নট ইনস্টল থাকে, ইনস্টল করার পর এটা ইনস্টল হয়। এরপর দেখেন এখানে আমি যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে কিভাবে আমার এই ইনভয়েসিং এবং ড্যাশবোর্ডে চলে আসলো। তো এই সেল ডাইজেস্ট, এই যে ফিচার গুলো আছে, যখন আমার এই এই সেল ম্যানেজমেন্টের জন্য সেল মডিউলটা প্রয়োজন, তো সেল মডিউলটাতে গেলে দেখা যাবে যে এই টেকনিক্যালের মধ্যে আছে হচ্ছে আহ এই টেকনিক্যালের মধ্যে আছে সেলস টিম, অ্যাকাউন্ট পেমেন্ট, ইউটিএম। অ্যাকাউন্ট পেমেন্টে গেলে দেখা যাবে যে ওর ডিপেন্ডেন্সিতে কি আছে, অ্যাকাউন্ট পেমেন্ট। তো এইভাবে করে যতগুলো হায়ারার্কিতে আমার মডিউল থাকবে, এই মডিউলটা ইনস্টলেশনের জন্য সবগুলাই, যদি কোনোটা মিসিং থাকে ইনস্টলেশনের জন্য, ইনস্টলড নাই, তো এইটা ইনস্টল হওয়ার আগে ওই ডিপেন্ডেন্সি গুলা ইনস্টল হবে, তারপরে এই ফিচারটা ইনস্টল হবে। তো এইটা হচ্ছে একটা ভাইটাল জিনিস, যে আমরা যখনই কোনো একটা ফিচার অ্যাক্টিভেট করে দিব, তো ওইটার সাথে সাথে আরো কি কি অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখেন। না হলে দেখা যাবে যে আমরা আহ, অনেক কমিউনিটি থেকে অনেক মডিউল আসলে আমরা অ্যাড করি, তো একই ফিচার এক একজন এক এক ভাবে ডেভেলপ, তো একটার সাথে যখন একই ফিচার আমরা মাল্টিপল মডিউল অ্যাক্টিভেট করে ফেলবো, তখন আসলে ডেটা সিনক্রোনাইজেশনের কথা আমরা যেটা বলতেছিলাম, যে ডেটা অ্যাকুরেসিটা, যে আমার প্রত্যেকটা মডিউল ইন্টারকানেক্টেড এবং একসাথে ডাটা শেয়ার করতেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এক ফর্মে আপনি একটা ফিল্ডে ডেটা দিচ্ছেন, আরেক ফর্মে আরেকটার মধ্যে ডেটা দিচ্ছেন। তো এই সমস্যাগুলো তখন হবে। তো মডিউল ইনস্টলেশনের আগে মডিউলটা কিভাবে কাজ করে ইন্টারনালি, এটা আপনাদের সবারই হচ্ছে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে অ্যাক্টিভেট করার আগে মেইন প্রায়োরিটি। তো এখন আসলে দেখলাম যে একটা মডিউল সেটআপ বা একটা ফিচার অ্যাক্টিভেট করতে হইলে এই ডিপেন্ডেন্সি গুলা কিভাবে অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এবং এগুলার এগুলা আমরা কিভাবে পারমিশন দিয়ে দিয়ে কিভাবে ইউজারের কাছ থেকে এগুলা রিমুভ করব, বা এক একজন অ্যাক্টরকে আমরা এক একটা পারমিশন কিভাবে দিব, কেউ শুধু সেলস দেখবে, কেউ শুধু ইনভয়েসিংটা দেখবে, কেউ শুধু কন্ট্যাক্টটা দেখবে, বা কেউ কন্ট্যাক্ট এবং সেলস এর দুইটা দেখবে। তো এইভাবে করে আমরা রোল বেস কিভাবে অ্যাক্সেস গুলা দিতে পারবো, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো।
তো এখন যদি আমরা সেলসে আসি, তো অডোর যেটা করে যে ওর মেইন মেনুগুলা এদিকে রাখে, আর কোন একটা মডিউল, যে মডিউলের নামটা হচ্ছে এই কর্নারে থাকে, যে আমি কোন মডিউলে আছি, বা প্যারেন্ট মেনু আসলে আমার কোনটা। তো প্যারেন্ট মেনুর নামটা এখানে থাকে। ওই মেনুর আন্ডারে আমার যতগুলা সাব মেনু আছে সবগুলা হচ্ছে এই টপ কোয়ার্টার টপে থাকে। তো এগুলার আন্ডারেও আবার অনেকগুলো সাব মেনু থাকতে পারে, যাদের আন্ডারেও সাব মেনু থাকতে পারে, এরকম হায়ারার্কি করে করে আমার যতই মেনু আছে, তো সবগুলাই হচ্ছে উপরে এইভাবে দেয় ওটা। এখন ওডোর যে স্ট্রাকচার, যে ওডোর মেনু আসলে কিভাবে ও জেনারেট করে বা ওডোর প্যাটার্নটা কি ফলো করে, যখন আমরা কোনো একটা মেনু জেনারেট করি বা করি, বা নতুন একটা মডিউল বানাই, আর যেটা পুরোটাই হচ্ছে কাস্টম একটা মডিউল, যেটার আপনার প্যারেন্ট একটা মেনু থাকবে, এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে দেখেন যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আপনার যে অ্যাক্টিভিটিস গুলা, ওই অ্যাক্টিভিটিস অনুযায়ী মেনু, রিপোর্টিং এবং কনফিগারেশন, এই দুইটা জিনিস খুবই কমন। আপনি সেলস এ যান, আপনি অ্যাকাউন্টিং এ যান, অথবা আপনি হচ্ছে ইনভেন্টরি বা হচ্ছে ওইদিকে যান, তো রিপোর্টিং এবং কনফিগারেশন দেখা যাচ্ছে যে প্যাটার্নটা সেম। এই প্যাটার্ন সেম থাকার কারণে ওডোর যে বেনিফিটটা, যে যে কোনো ইউজার এটাকে খুব ইজিলি গ্র্যাব করে। সে যখন হচ্ছে দেখে যে একই প্যাটার্নের সবকিছু, তাকে হচ্ছে ট্রেনিংটা কম দিতে হয়, যে হ্যাঁ ওকে, রিপোর্টিং গুলো আমরা রিপোর্টিং পাবো, কনফিগারেশন গুলো এখানে পাবো, যে কোনো মেনুতে গেলে আমরা এটা পাবো। তো এটা তাদের জন্য খুব ইজিলি হয়, ইজিলি মনে রাখাটা ইজি হয়। জি, কে কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমরা ওই যে সেলস মডেলটা ইনস্টল করার পরে দেখলাম সেখানে দুইটা অপশন ছিল, একটা আপগ্রেড যেটা অ্যাক্টিভ ছিল আর আনইনস্টলটা ইনঅ্যাক্টিভ ছিল। তো আপগ্রেডটা কি আর এটাকে কখন পর্যন্ত আমি আনইনস্টল করতে পারবো সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো একটা কোশ্চেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দিক। আমরা যখন কোনো একটা মডিউল অ্যাক্টিভেট করে ফেলি, আমরা মনে করি যে ওকে অ্যাক্টিভেট করছি, তাহলে এখন ডিঅ্যাক্টিভেট করে দিই, এটা আমার লাগবে। তো ব্যাপার যেটা হয়, যে ওই মডিউলটা তো ডিপেন্ডেন্সি গ্রাফ যেটা থাকে, যে আমার সাথে ওর সাথে সে, এইভাবে করে যে ডিপেন্ডেন্সি গ্রাফটা থাকে, সব কিন্তু ইনস্টল হয়ে যায়। যেমন এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, যে সেলের সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, হ্যাঁ, এগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। তো যখন আমি এটাকে আনইনস্টল করতে যাব বা আপগ্রেড করতে যাব, আপগ্রেডটা মেইনলি ধরেন আপনি সেলস এর কোনো প্রসেসে কোনো চেঞ্জ আনছেন, যে কাস্টমারের এখানে সেলসে ইনফরমেশন এগুলো দেখাচ্ছে, সাথে আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটাও এখানে অ্যাড করবেন। তো মোবাইল নাম্বারটা যখন আপনি অ্যাড করতে যাবেন, তো আপনি তো কোড লিখছেন, তো ওটাও তো আসলে বুঝতে হবে যে আপনি একটা কোড চেঞ্জ করছেন। তো এটার জন্য যেটা করতে হয়, যে মডিউলটাকে আপগ্রেড করতে হয়। মডিউলটাকে আপগ্রেড করলে যে ডেটাবেজের মাইগ্রেশনটা থাকে, আপনার নতুন ফিল্ড অ্যাড করছেন বা কলামের কোনো রেফারেন্স চেঞ্জ করছেন, তো এই মাইগ্রেশন গুলো হয়ে যায়। এটা হচ্ছে আপগ্রেডের কাজ। ভিউতে জিনিসপত্রগুলো চলে আসে, নতুন কলাম চলে আসে। আবার যদি আমরা আনইনস্টল বলি, আনইনস্টল মানে হচ্ছে আমি এই ফিচারটা ইউজ করব না। তো এটা আরেকটু ভালোভাবে আমি দেখাতে পারি, যে যদি আমরা ইনভয়েসিংটা দিই, যেহেতু এটা আমরা ইনস্টল করি নাই, এটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে গেছে। তো এটা যখন আমরা আনইনস্টল করতে যাব, তখন দেখেন যে ও কিন্তু ওর ডিপেন্ডেন্সি গ্রাফ যেটা আছে, যে ওকে ইউজ করে যতগুলো মডিউল ডেভেলপ করা হয়েছে, ও সবাইকে নিয়ে আনইনস্টল হবে। তো যার কারণে যেটা হবে যে আপনার যতগুলা ডেটা আছে ওই ওই মডিউল গুলাতে, ওইগুলো সব ডেটা গুলা রিমুভ হয়ে যাবে। যেমন দেখেন এখানে সব ডেটা গুলাতে কাউন্ট দেখাচ্ছে, যে আমার কোন টেবিলে কতগুলা ডেটা আছে, এবং এইটা আনইনস্টলে কোথায় কোথায় ইম্প্যাক্ট হবে,
কোথায় কোথায় ডেটা ডিলিট হবে ওইটা আপনাকে দেখাচ্ছে। তো যখন আপনি এনশিওর হবেন যে হ্যাঁ এই ডেটাগুলো ডিলিট হলে আপনার কোনো কিছু যায় আসে না, বা এইটা আনইনস্টলে আমার কোনো তেমন কোনো সমস্যা নাই, তো সেই ক্ষেত্রে আপনি আনইনস্টলে যাবেন, অথবা ইনস্টলের সময় আপনি বুঝে শুনে ইনস্টল করবেন যে এই ফিচারটা আমি দিব কি দিব না। আসলে দেওয়ার পরে আহ ইনঅ্যাক্টিভ করার এটা হচ্ছে আমরা কম প্রিফার করি, যে ফিচারটা যদি দিয়ে দিই তাহলে এটা মানে যদি ডিপেন্ডেন্সি গ্রাফ থাকে, আর যদি এমন হয় যে না ডিপেন্ডেন্সি গ্রাফ নাই, সেই ক্ষেত্রে এটা আনইনস্টল করার কোনো সমস্যা না। ভাই আমার এখানে একটা কোশ্চেন ছিল। আমরা সেলস এর সাথে কিন্তু ইনভয়েস বা ফিচার্সটা কিন্তু অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে, তাই না? বাট আমি যখন ইনভয়েসিংটার সাথে যদি অ্যাকাউন্টিং মডিউল যখন ইনস্টল করতে যাব, ওইটার সাথে তো এটা কিছু জিনিস তো ফিচার্স মানে ম্যাচ করতেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ সরি। তো এই হচ্ছে বিষয়। ভাই আমি তো একটা আমরা ভাই এখানে একটা কোশ্চেন ছিল আমার, হ্যাঁ যেটা হ্যাঁ হচ্ছে শিওর। আপনার সেলসের সাথে আপনি ইনভয়েস ফিচার্সটা কি হয়েছে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে, তাই না? দেন হুম হচ্ছে হুম আমি যদি এখন অ্যাকাউন্টিং মডিউলটা ইনস্টল করতে যাই, অ্যাকাউন্টিং মডিউলের সাথে ইনভয়েসের সাথে কিছু জিনিস ম্যাচ করা আছে আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? হুম হুম। যেমন আপনি যদি সেলসটাকে না করে শুধু অ্যাকাউন্টটাকে আপনি ইনস্টল করতেন, তো ওই ক্ষেত্রে দেখেন টেকনিক্যালের মধ্যে আপনার এখানে এই যে প্রোডাক্ট, পোর্টাল, ডাইজেস্ট, তো প্রোডাক্টটা আপনার ইনস্টল হয়ে যেত। প্রোডাক্টের মধ্যে গেলে আপনি দেখেন যে এখানে আরো কিছু ইউনিট অফ মেজার ইনস্টল হয়ে যেত। তো এইভাবে করে, বা দেখা যাচ্ছে যে এটাতে কিছু বেস বেস মানে এইটার কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এরকম করে যতক্ষণ পর্যন্ত আপনি বেজে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার হায়ারার্কিতে যে কয়টা আছে সবগুলাই হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যেত। আমি কি অ্যান্সার করতে পারছি নাকি বুঝি নাই জিনিসটা? এই যে আসলে যেটা বলছে ভাই, হ্যাঁ, এখানে যেহেতু আপনি যখন ইনভয়েসটা করছেন এখানে কালেকশন ছিল, হ্যাঁ, তো আমি তো অ্যাকাউন্টিং মডিউলটা যদি স্টার্ট সেক্ষেত্রে কালেকশন ছিল, তাহলে এখানে কি ওভারল্যাপিং হওয়ার সুযোগ আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। না না না, কোনো ওভারল্যাপিং নেই। আপনার ফিচার গুলা হচ্ছে এখানে এক একটা মডিউল যখন অ্যাক্টিভেট হয় তখন ফিচার গুলো এক্সটেন্ড হয়, কোনো ফিচার ওভারল্যাপ হয় না। বা আমরা হচ্ছে ওইটা জেনেই করি যে এই ফিচারটা অলরেডি আছে, এখানে এটা আর করতে হবে না। ফর এক্সাম্পল যে এখানে আমরা তো ইনভয়েসিং ক্রিয়েট বা বিল ক্রিয়েশন গুলো অলরেডি আছে, এবং ইনভয়েস ক্রিয়েট করতে গেলে ভেন্ডরের ইনভয়েস, কাস্টমার রেফারেন্স গুলা, ইনভয়েস ডেট গুলা দিতেই হচ্ছে। তো এখানে আমরা এগুলা তো আর ইনভয়েস ডেটটা তো আবার নতুন করে ক্রিয়েট করব না। এটা হইতে পারে যে কাস্টমার ইনভয়েস রেফারেন্স, মানে এটা হচ্ছে কাস্টমার নিজের যে ইয়ারপি আছে সেখান থেকে যে ইনভয়েসটা জেনারেট করছে ওইটার রেফারেন্সটা আপনি এখানে রাখতে চান, তাহলে আপনি আলাদা একটা মডিউল বানিয়ে সেখানে হচ্ছে একটা ফিল্ড ফিল্ড জেনারেট করে দিবেন, তখন সেটা এখানে দেখাবে। তো এইভাবে করে আপনি হচ্ছে এক্সটেন্ড করবেন, আপনি ফিচার গুলাকে তো যেটা আছে সেটাকে আবার রিডেভেলপ করবেন না। ওকে। তো সোফার আজকে আমরা যেটা একটু রিক্যাপ করি, এরপরে আপনাদের সাথে আর কিছুক্ষণ
যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা দিয়ে ডিসকাস করব। তো সোফার আজকে আমরা যেটা দেখলাম যে অডো কমিউনিটি এবং এন্টারপ্রাইজের মধ্যে বেসিক যে ডিফারেন্স গুলো সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম, প্রাইসিং গুলা, এবং হচ্ছে বিভিন্ন মডিউল গুলা কিভাবে কাজ করতেছে, কিভাবে আপনার মাস্টার ডেটা গুলা হচ্ছে থাকতেছে, কিভাবে গ্রুপ রোল গুলা হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে তার জন্য। তো এটার একটা হাই লেভেল থেকে আমরা দেখলাম কিভাবে একটা ফিচার আমরা অ্যাক্টিভেট করতে পারি, আপগ্রেড এবং ডিলিশনে আনইনস্টলে আসলে কি হয়, ডিপেন্ডেন্সি গ্রাফ গুলো কিভাবে কাজ করে। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। পাশাপাশি ওডোর কিভাবে হচ্ছে আহ একটা ডেটা আসলে ইন্টারলিঙ্ক থাকে একটা আরেকটার সাথে, ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম। তো এখন আপনাদের সাইড থেকে এই যে আজকের ক্লাসটা হইলো, এখান থেকে কি আপনাদের কোনো কোয়েরিজ আছে কিনা, বা হচ্ছে নেক্সট ক্লাসে আহ আপনাদের জন্য যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে আপনারা ওডোটাকে, ওডো রানবোর্ড যেটা আছে, ওডো, এটা গুগল করলে আপনারা পাবেন। তো রানবোর্ড থেকে আপনারা বিভিন্ন মডিউল ফিচার অ্যাক্টিভেট করে একটু ব্রাউজ করবেন। তো ব্রাউজ করলে আসলে যেটা হবে যে আহ, কি কি ফিচার আছে বা মেনু নামগুলা কি হাই লেভেল থেকে, ওই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া আছে। এরপরে যখন আমরা ডেভেলপমেন্টে যাব তখন, বা রিয়েল কোডিং এ যাব, তখন হচ্ছে ওই জিনিসগুলো আপনাদের বেনিফিট দিবে। আহ কারো কোনো কোশ্চেন আছে কিনা? তা ভাইয়া, ওকে, আমরা তাহলে আজকে মনে হয় শেষ করতে পারি। মামুন ভাই আছেন? দেখছি না। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। Here. আহ, যেমন আজকে আমি মানে ট্রাই করছিলাম, ওডু ইনস্টল করেছি, তারপর লোকাল হোস্ট দিয়েও ব্রাউজারে ওপেন করেছিলাম। আহ, আমি একটা নতুন করে স্টুডেন্ট আন্ডারস্কোর ম্যানেজমেন্ট বলে একটা মানে এক্সাম্পল দিয়ে কাজ করতে যাচ্ছিলাম, জাস্ট টু সি যে ওডু কিভাবে কাজ করে। আমি যে জায়গায় ওডুটা ইনস্টল করেছিলাম ওটার সার্ভারের ফোল্ডারের ভিতরে ওখানে কাস্টম আন্ডারস্কোর অ্যাড অনস বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম। ওটার পর ওডু রিফ্রেশ করেছিলাম, কিন্তু যখন মানে নেসেসারি ফোল্ডার্স যখন আমি বানাইছি, যেমন স্টুডেন্ট আন্ডারস্কোর ম্যানেজমেন্ট, ওটা বানানোর পর দেখি ওডু ওটা বাই করতে পারছে না। তো ওই আমি আজকে সকালবেলায় যেটা দিয়ে মানে এমনি মানে দেখছিলাম, জাস্ট ট্রাইং আউট যে ওটা দেখার জন্য। ওই সময় দেখলাম কি যে রিস্টার্ট করার পর দেখা যাচ্ছে কি যে কাস্টম অ্যাডন্স অ্যাড করার পর ওটা আবার দেখাচ্ছে না। এটা কি কোনো একটা মানে পারমিশন লাগে, অথবা হ্যাঁ, একটু কনফিগারেশন আছে। কনফিগারেশন আহ, আছে? এটা- আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা যে কনফিগারেশন ফাইলেও আমি নতুন একটা প্যাথ আছে, এই যে কনফিগ ফাইলটা, জি, ওখানে প্যাথে যে ফোল্ডারে অ্যাড অনসটা লেখা আছে, কমা দেওয়ার পর ওই অ্যাড অনস এর প্যাথটাও দিয়েছি। আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি অ্যাপসে গিয়ে যদি এটা না হয় তাহলে এই যে আপনি ডেভেলপার মোডটা অন করবেন, ডিবাগ ওয়ান ডেভেলপার দিয়ে, মোড অন এরপর করে, জি জি। আপডেট অ্যাপ লিস্টটা দিবেন। আপডেট হ্যাঁ, অ্যাপ হ্যাঁ। লিস্টটা দিলে আপনার যে নতুন মডিউল গুলো আসছে ওগুলো তখন এখানে শো করবে। আমি মানে রিস্টার্টও করে, মানে ওডু অ্যাপটা রিস্টার্ট করেছি, আপডেট অ্যাপ লিস্টও দিয়েছি, তাও মানে আসেনি। আমার আমার মনে হয় আমার ওখানে ওকে, কনফিগারেশনে কোনো ভুল আছে, বাট ওরকম কিছু যদি না হয় তাহলে পরে আবার ট্রাই করে দেখতে হবে আমার। হ্যাঁ, তখন আমরা আপনাকে এটা ক্লাসে জানাতে দেখবো, পারবো। সমস্যা নাই। জি জি। মেইন যেটা লাগবে যে একটা মডিউলের জন্য ম্যানিফেস্ট, এই ম্যানিফেস্টটা আপনার থাকতে হবে, মাস্ট বি ইনস্টলেবলটা থাকতে হবে। অ্যাপ্লিকেশন ট্রু ফলস এটা সমস্যা নাই।
এই জিনিসটা থাকতে হবে ম্যানিফেস্ট। বাকি ফোল্ডার ডিরেক্টরি গুলো আসলে ইনিশিয়ালি ম্যান্ডেটরি না এটা। সেকেন্ড হচ্ছে আপনি ওডোটাকে যে কনফিগ পাথে রান করতেছেন জি ওই পাথের বা ওই কনফিগ ফাইলটার অ্যাডন্স পাথ যেটা আছে অ্যাডন্স পাথের মধ্যে আপনার ডিরেক্টরির রোডটা দিতে হবে। যেমন দেখেন এখানে ক্লাস অ্যাডন্স নামে আমি এই পাথে অ্যাড করছি, যেটা কিন্তু এটা এই লাইব্রেরি ম্যানেজমেন্টে যে আমি যে মডিউল বানাইছি মডিউলটা এটা রোড। তো রুট ফোল্ডারটাকে আমি অ্যাক্সেস করেছি। তো এর ভিতরের যে যতগুলা মডিউল আমি লাইব্রেরি আছে ম্যানেজমেন্ট আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট আমি আরেকটা করতে পারি। তো এইভাবে করে যতগুলো আমি করব এই ক্লাস অ্যাডন্স এর ভিতরে সবগুলাই অটোমেটিক্যালি বা আপডেট অ্যাপ্লিস দিলে চলে আসবে। ঠিক আছে, এটাই আচ্ছা হচ্ছে মেইন এটা। আর এছাড়া আর কিছু লাগে না, এই দুইটা জিনিস হলেই হচ্ছে চলে আসে। আচ্ছা বুঝছি। বা এই প্রসেস গুলো তো আমাদের মানে স্টেপ বাই স্টেপ তো দেখাবেন, তাই না? অবশ্যই অবশ্যই প্রত্যেকটা স্টেপ ইনস্টলেশন স্টেপ এবং মডিউল কিভাবে আমরা এখানে কনফিগ ফাইল কিভাবে জেনারেট করব, কিভাবে হচ্ছে এটা রিফ্লেক্ট হচ্ছে, সবকিছুই আমরা দেখাবো। আচ্ছা ভাই, এক কোয়েশ্চেন ছিল আমার। জি শিওর। এখানে আপনি অনেকগুলা মডিউল আমাদেরকে দেখালেন, এক একটা মডিউল অনেক ধরনের ফিচার থাকতে পারে, তাই না? আর ওডোতে তো হুম হুম। দেখলাম অনেক মডিউল। এখন নর্মালি বিষয়টা হচ্ছে যে একটা মডিউলের সাথে যে আরেকটা মডিউলের যে রিলেশন যেটা দেখাইলেন আপনি, ঠিক আছে? হুম মানে একটা হুম। ইনস্টল দিলে বাকিটা ডিপেন্ডেন্সি হয়ে ইনস্টল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মনে করেন আমার তো নতুন, আমি ফ্রেশার, আমি তো জানি না কোন মডিউলের ভিতরে কি কি আছে, কোনটার সাথে রাইট। কোনটার রিলেশন। এখন আমি যখন নিজে একটা নতুন মডিউল তৈরি করব, তখন ওটার সাথে কি কনফ্লিক্ট হতে পারে না? যে ওটাতে অলরেডি তৈরি করা আছে কিন্তু আমি তাও নিজে তৈরি করতেছি। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ যেহেতু আপনি জানেন না। তো ওই জন্য জি জি যেটা জি। করতে হবে যে ওই জন্য যেটা করতে হবে যে আহ ওডোর যে মানে আপনি রিলিভেন্ট যে ইয়েটা করতে চাচ্ছেন বা কোনো একটা সলিউশনই তো আপনি করবেন। তো ওইটা আপনি লার্নিং পারপোজে ধরেন নিজেই বানাই ফেলেন, সমস্যা নেই। বানাইয়া দেখলেন যে হচ্ছে এরকম আছে অলরেডি। তো তখন এটা হইতে পারে যে কমন যে ফিচার গুলো আছে ওই ফিচার গুলো আপনি রিফ্যাক্টর করে ফেললেন। পরে আপনার যে কাস্টম ওখানে তো লজিক 100% ম্যাচ করবে না, কারণ ওডো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বানাইছে, আপনি আপনার নিডস অনুযায়ী বানাইছেন। তো ডিফারেন্স তো জি জি। অবশ্যই কিছু থাকবে। ওখানে আপনি রিফ্যাক্টরিংটা করে করে ডিপেন্ডেন্সি গুলো ঠিক করে এরপর হচ্ছে এটা কাজ করবে। মানে এটাই কনফ্লিক্ট করলে কি বোঝা যায় যে আমার অন্য মডিউলের সাথে কনফ্লিক্ট হয়েছে, এরকম কিছু? আপনি বুঝবেন, বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনি যেটা চাচ্ছেন যে এটার সাথে এটার লিঙ্কিংটা হবে ওটা হচ্ছে না, তখন এটা আপনি বুঝবেন যে কোনো একটা ঘাপলা আছে। আচ্ছা আচ্ছা। এই বোঝা মিল এটা থাকলে বোঝা আসলে যাবে, তাই তো? বুঝতে পারবেন, রাইট। আপনি তো এই সবই ভিজুয়ালে চলে আসবে। ইভেন আপনি আপনার কাছে সবকিছুর অ্যাক্সেস আছে, আমার তো থিয়েটার দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে অ্যাডন্স পার্ট যেটা আছে এর ভিতরে জি জি সব মডিউল এখানে আছে। আপনি যে জি জি। ফিচারটা করতে চাচ্ছেন জাস্ট হচ্ছে একবার একটু মডিউল গুলা দেখে নেবেন যে হ্যাঁ ওই রকম রিলিভেন্ট নামে কিছু আছে নাকি। যদি থাকে তাহলে হচ্ছে একটু ভিতরে ঢুকে দেখলেন কি আছে, তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে গেল। যেমন এখানে এই যে এমআরপি প্রোডাকশনের জন্য, তো আপনি প্রোডাকশন এন্ট্রি করতে চাচ্ছেন, তো এখানে হচ্ছে বিওএম আছে, প্রোডাকশন আছে, রাউটিং আনবিল্ড আর অনেক কিছু আছে, স্টকের মুভমেন্ট গুলো আছে। তো এইটা এরকম করে আপনি যেটা বিল করতে চাচ্ছেন বা হচ্ছে ট্রান্সপোর্টের জন্য পজের জন্য সব সব ডিপার্টমেন্টে মোটামুটি অ্যাপস অলরেডি ওটাতে আছে। তো আপনি শুধু আচ্ছা, একটু আমি খুঁজলেই আমি হবে যদি যে মনে করেন এইচআরএম এর জন্য যদি একটা রোস্টার ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এখানে তো মানে কনফ্লিক্ট হওয়ার মতো মডিউল দেখতাছি না, মানে আমার যতদূর আহ, মানে আমি দেখতেছি যেমন। হ্যাঁ আপনি রোস্টারের জন্য রাইট ডিফল্ট হিসেবে রোস্টারের ফিচারটা মনে করেন নাই, তা হুম আপনি হুম হুম। আপনার নিডস অনুযায়ী বানাই ফেলবেন। তো আসলে আপনার অর্গানাইজেশনের রোস্টারটা ডিফারেন্টই হবে।
আমরা আসলে যতগুলো পাইছি যে রোস্টার দেখা যাচ্ছে যে কারোর সাথে আরো মিলে না, হুম 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 ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তো ওইটা আপনি করে ফেলতে পারবেন, কিন্তু রোস্টারের জন্য যে লিঙ্কটা, যে হুম আপনার এমপ্লয়ের সাথে লিঙ্ক থাকবে, হুম অ্যাটেন্ডেন্সের হুম। সাথে লিঙ্ক থাকবে, এমপ্লয়ের সাথে লিঙ্ক থাকবে। জি জি জি। তো ওই লিঙ্ক গুলো আপনি সেট করবেন, ওই ওগুলাতে আবার আছে। তো ওখান থেকে ওই ফিচার গুলো অ্যাক্টিভেট করবেন। পাশে আপনার যে নতুন যে ফিচারটা দরকার রোস্টারিং এর জন্য, রোস্টারটা তো এখানে নাই, তো রোস্টারের হুম হুম। ফিচারটা আপনি ডেভেলপ করবেন এরকম। মানে আমার এখানে যে মডিউল গুলার সাথে লিংক আপ করা যায় ওগুলা লিংক আপ করে তারপরে আমি মানে ওইগুলো আগে ইনস্টল হবে তারপরে আমার মডিউল ইনস্টল হবে এমন কিছু। তারপরে আপনি এটা হবে, জি জি জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। তাহলে নেক্সট ক্লাসের আগে আপনারা একটু রানবোর্ড যেটা আছে ওটা, এটাকে একটু এক্সপ্লোর করেন। এখানে বিভিন্ন ভার্সনের ইয়েগুলো আছে, তো এটা একটু দেখে আসেন। তাহলে আমাদের নেক্সট ক্লাসের ডেলিভারি গুলো আপনারা বিভিন্ন জিনিসপত্র কোশ্চেন করতে পারবেন, যেটা আপনাদের লার্নিং কার্ভটাকে আরো বেটার করবে। তো ভাই আজকে আরেকটা আমরা, কোয়েশ্চেন করতে চাইছিলাম আমি। শিওর শিওর। জি মানে আপনি যখন আমি ক্লাস করছিলাম ফ্রি ক্লাস যখন, তখন আপনারা বলছিলেন যে অ্যাকাউন্টস যে মডিউলটা সেটা আপনার ওডো স্টোর থাকে, যে ওইখান থেকে যদি আমি ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নিয়ে এখানে রাখি মানে অ্যাডন্স এর ভিতরে, সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্টসটা ইনস্টল হবে তাই না? সেই আহ আর আপনি কি এন্টারপ্রাইজের অ্যাকাউন্টিংটাকে কমিউনিটিতে এনে ওইটার কথা বলছেন? না, আমার কথা হচ্ছে অ্যাকাউন্ট মডিউল তো নাই এখানে। আছে আছে, আছে বেসিক ফিচার আছে। অ্যাকাউন্টিং। হ্যাঁ, বেসিক ফিচার আছে, যে দেখেন শুরুতে এই যে অ্যাকাউন্ট, ডেবিট নোট, এই যে অ্যাকাউন্টে এতগুলো ফিচার আছে, কিন্তু অ্যাডভান্স আচ্ছা, যে এটার ফিচার সাথে গুলো যদি আমি আপনার রিপোর্ট। মনে করেন ভ্যাট ট্যাক্স অ্যাড করতে চাই, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি আলাদা মডিউল করতে এটা হবে নাকি এটা ভিতরেই করতে পারবো? আমরা যেটা ফলো করি যে ওডোর ডিফল্ট ফিচার গুলাকে আমরা ওভাররাইড করি না, বা এর ভিতরে বসেই কাজ করি না। কেন করি না? আপনারা জানেন যে ওডো ফ্রিকোয়েন্টলি প্রতি বছরই হচ্ছে ভার্সন নিয়ে আসে। তো যখন আমরা এক ভার্সন থেকে আরেক ভার্সনে যাই, তখন হচ্ছে কোডিং এর অনেক চেঞ্জ থাকে, বা ফ্রেমওয়ার্ক রিলেটেড অনেক কিছু চেঞ্জ থাকে। তো যদি আমরা ওই ফ্রেমওয়ার্কের যে ডিফল্ট মডিউলটা, ফিচারটা ওইটার মধ্যে যখন কাজ করে ফেলি, তখন মাইগ্রেশনে আসলে ওই জিনিসগুলো আর মনে থাকবে না আপনার, যে অ্যাকাউন্টিং এ এই জিনিসটা করছে। কিন্তু কাস্টম করে যদি আপনি করেন, যে যেমন আমি এখানে ক্লাস অ্যাডন্স নামে একটা ফোল্ডার করে লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা করছি। হুম 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 তো এরকম করে ধরেন যে এইচআর অ্যাকাউন্ট ভ্যাটটেক্স নামে আপনি একটা মডিউল বানালেন, এখানে ডিপেন্ডেন্সিতে অ্যাকাউন্টসটা রাখলেন, ইনভয়েসিংটা রাখলেন। তো সেখানে আপনার ওভাররাইড গুলা করলেন, এক্সটেনশন গুলা করলেন। তো সেই ক্ষেত্রে তো হুম। আপনার ইজিলি ট্র্যাক থাকতেছে যে আপনি নতুন ভার্সনে গেলে আপনার আসলে কোন ফিচার গুলাকে মাইগ্রেট করতে হবে, আর ডিফল্ট হিসেবে আপনি কোনগুলা অলরেডি ওডো থেকে আপনাকে ভার্সন আপগ্রেড করে দিচ্ছে। তো ওই কারণে হচ্ছে যে ওই অ্যাডভান্সে ঢুকে আমরা কখনো প্রিফার করি না। আমরা অলওয়েজ কাস্টম অ্যাডভান্স মেনটেন করি, যাতে করে আমাদের আপগ্রেডেশন গুলা কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আচ্ছা ভাই, লাস্ট আরেকটা কোশ্চেন ছিল আপনার, এই যেহেতু ভার্সন নিয়ে কথা বললেন, মানে আগে যারা, এখন তো 19 চলে তাই না, আগে যারা মনে হ্যাঁ করেন 16, 17, 18, 17 ইউজ করছে, তারা যদি চায় যে তাদের ভার্সন চেঞ্জ করতে, এটা কি পসিবল? হ্যাঁ, করে তো। এটা সব কোম্পানি ভার্সন আপগ্রেড আচ্ছা, ভার্সন আপডেট করা যায়। হ্যাঁ, করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ভালো লাগলো, অনেকে অনেক কোশ্চেন করলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আনইনস্টল করলে ইফেক্টটা কি হতে পারে? মানে আমি মনে করেন যে কিছু দূর সেট আপ করার পরে মনে হলো যে প্রপারলি ইনস্টল করতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি যদি এটা আনইনস্টল করে আবার রিইনস্টল করতে পারবো কি? আচ্ছা, মেইন যেটা যে প্রপারলি ইনস্টল করতে পারি নাই, এটার মানে হচ্ছে যে হয় আপনার মডিউলটা
সমস্যা আছে, যেটা ইনস্টল হচ্ছে না, অথবা ইনস্টল হয়েছে আপনি সেট আপ করতে পারতেছেন না, এর যে মাস্টার কনফিগারেশন হলে এগুলা করতে পারতেছেন না, আপনি এটাকে রিমুভ করবেন। তো সেক্ষেত্রে দুইটা কাজ হবে। একটা হচ্ছে আপনার সিস্টেমে প্রথম যেটা বললাম যে কোনো কোডিং এ ইস্যু আছে বা স্ট্রাকচারে মিল নাই, তো ওইটা ইনস্টল হবে না, ওইটার সাথে ডিপেন্ডেন্সি গুলাও আপনার রোল ব্যাক হয়ে যাবে। কিন্তু যদি ইনস্টল হয়ে যায় এবং এরপরে আপনি আনইনস্টল করতে চান, সেক্ষেত্রে দুইটা কাজ হইতে পারে। এক, যে আপনার ওইটার পরে যে যে টেবিল গুলা বা যে ডিপেন্ডেন্সি গুলা ইনস্টল হয়েছিল ওগুলাতে কোনো ডেটা পড়ে নাই, তাহলে আপনি ইজিলি আনইনস্টল করে ফেলতে পারেন, ওটাতে কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু যদি ওগুলাতে ডেটা পড়ে যায়, সেই ক্ষেত্রে ওই ডেটা গুলো আপনি আর পাবেন না, ইনস্টল করলে ডেটা গুলো সহ মুছে যাবে। ওই যে আপনি যে মডিউল গুলা সেট আপ করলেন, ওগুলোর পরে যে কলাম গুলা বা যে ভ্যালু গুলা সেট হয়েছিল, সেগুলা হচ্ছে ওই ডাটাবেস থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট সেটআপের মানে মাস্টার সেটিংস এ গিয়ে কয়েকটা জিনিস সেট করেছি। এখন জিনিসটা প্রপারলি ইনস্টলড হয়নি, বিশেষ করে ইনভেন্টরিটা। সেখানে আপনার স্টক অ্যাকাউন্টিং যেটা সেটা আসেনি সেটিং এ, যার ফলে হুম। চ্যাট জিপিটিতে যখন এটা দিলাম তখন ওরা বললো যে এটা প্রপারলি ইনস্টল হয় না, স্টক অ্যাকাউন্টটা ইনস্টল করো। তো ইনস্টল করার পরেও আমি ঠিক মতো পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, যদি এমন হয় তাহলে আপনার তো অ্যাপ্লিকেশনের মধ্যে স্ট্যাটাস থাকবে যে এটা ইনস্টল হয়েছে কি হয় নাই। তো এইটা একটা, যদি দেখেন যে ইনস্টল দেখাচ্ছে কিন্তু আপনি রিলিভেন্ট মেনু গুলো পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে ওই রিলিভেন্ট যে রুল গুলো আছে, গ্রুপ রুল গুলো আছে, আমি ইউজার অ্যাকাউন্টে ঢুকে যে অ্যাক্সেস গুলো আপনি দিচ্ছিলাম, তো ওইরকম ওই মডিউলের জন্য স্পেসিফিক যদি কোনো অ্যাক্সেস থাকে, সেই অ্যাক্সেসটা আপনার দিতে হবে। অ্যাক্সেসটা দিলে আপনি ওই মডিউলটা পেয়ে যাবেন। আর যদি হয় যে ওইটা স্ট্যাটাসে আনইনস্টল বা টু বি ইনস্টল এরকম আছে, তো সেই ক্ষেত্রে আপনার আগে ইনস্টলেশনের যে প্রবলেম গুলো পাচ্ছেন, আপনি ওইটার আপগ্রেড বা আনইনস্টল করতে গেলে বা ইনস্টল করতে গেলেই সার্ভারের লগ দেখাবে। যেমন আমি যখন ডাটাবেসটা রান করতে যাচ্ছিলাম, তখন কিন্তু এটাকে ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছিল। তো ওখানে কিন্তু সার্ভারের লগ দেখাচ্ছিল আসলে কি কারণে এটা রান হচ্ছে না সার্ভারটা। ওইরকম করে আপনি যখন মডিউল ইনস্টল করতে যাবেন, তখনও এই লগ দেখাবে যে আপনার যদি এটা ফেল হয় তাহলে কি কারণে এটা ফেল হয়েছে, এটা লগে থাকবে। লগ দেখে আপনি বুঝে যাবেন যে, বা আমরা হচ্ছে লগ দেখে বুঝে যাই ডেভেলপ করতে করতে, আমরা আমাদের ওই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে কি কারণে এই প্রবলেমটা হয়েছে আর এটার সলিউশনটা কি হবে, ওটা আমরা ইজিলি করতে পারি। তো ওইরকম যে আপনারা ডেভেলপমেন্টের যখন আহ, এই এই সেটা করে ফেলবেন, আমাদের এই সাথে এই জার্নিটা শেষ হবে, আশা করি আপনারা এই ধরনের প্রবলেম গুলো পড়লে বা আনইনস্টল বা ইনস্টলেশনের যে সমস্যাগুলো আমরা ফেস করি বিভিন্ন জিনিসপত্র, তো ওগুলা কিভাবে রিজলভ করবেন, কিভাবে লগ গুলা থেকে এইটার রিজনটা এক্সট্রাক্ট করবেন, কিভাবে এটা সলিউশন করবেন, এই জিনিসগুলো আশা করি আপনাদের খুব হেল্প করবে। তো তখন আপনাদের ইজি হবে যে কোনো মডিউল ইনস্টল হচ্ছে না, আচ্ছা কেন ইনস্টল হচ্ছে না দেখি, এটা সলভ করতে হবে। মানে আমার কোশ্চেনটা ছিল যে মানে এই মুহূর্তে যদি আমি আনইনস্টল করতে যাই কোনো সমস্যা হবে কি, যেহেতু আমি কেবলমাত্র সেটিংস এর মধ্যে দু একটা না না না, জায়গায় টিক চিহ্ন যেহেতু দিয়েছি, ফ্রেশ কোনো সমস্যা ডাটাবেস, নেই। না যেহেতু ফ্রেশ ডাটাবেস আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমি ফেস করছি আর কি প্রবলেমটা। শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। এটা হচ্ছে, আমি ধরেন কোন একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, সেই প্রোডাক্টটা যদি আমি পারচেস অথবা সেল করে ফেলি একবার, সেটা যদি একবার হুম। অ্যাকাউন্টসে যায় হিট করে, সেক্ষেত্রে ধরেন আমার ওই প্রোডাক্টটাই মানে রাখবো না, আমি ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি ইউজার এন্ডে থেকে আমি সেটা ডিলিট করতে পারি না, ওটা শুধুমাত্র আর্কাইভে পাঠাইতে হয়, কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে যখন আহ একটা সলিউশন তো আসলে ইন্টারলিঙ্ক, যে আপনার যখন একটা রেভিনিউ হচ্ছে বা একটা প্রোডাক্ট সেল করতেছেন, ওইটা কিন্তু অনেকগুলো জায়গায় লিঙ্ক হয়ে থাকে। তো যখন আপনি এইটা রিমুভ করতে যাচ্ছেন, আপনি রিয়েল সিনারির কথা চিন্তা করেন যে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট ছিল যে কি বলে নেসকেফের একটা 500 ml এর একটা কফি, তো এটা আপনি কিছুদিন সেল করছেন।
সেল করার পরে এখন এটা আপনি আর সেল করেন না। আপনি চাচ্ছেন যে ডেটাটা ডিলিট করে দিতে। তাহলে এর আগের যে ডেটাগুলা ছিল আপনার, যে সেলের ডেটাগুলা বা অ্যাকাউন্টিং এর ডেটাগুলা বা হচ্ছে প্রিভিয়াসলি যদি আপনি অ্যানালাইসিস করতে চান যে আপনার ওই টাইমে হচ্ছে আপনার রেভিনিউ কেমন ছিল বা কোন প্রোডাক্টের সেলস কেমন ছিল, তো ওইটা আপনি ট্র্যাক করতে পারবেন না। এবং ইন্টারলিঙ্ক যে জিনিসগুলো থাকে ওইগুলা তখন ব্রোকেন হয়ে যাবে, যে আপনি সঠিক রেফারেন্স গুলো পাবেন না, যে কোনটার পরে আমার এই জার্নাল এন্ট্রিটা হয়েছিল, কোনটার পরে আমার এই জি অ্যাকাউন্টিং জি ট্রিটমেন্টটা হয়েছিল, এটা এগুলো তো ট্র্যাক পাবেন না। করা যায় না। এই কারণেই হচ্ছে যখন একদম এটা ইনভয়েস আপনার ইনভয়েসিং হয়ে যাওয়া বা ইনভেন্টরি মুভমেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে একটা ফিজিক্যাল অপারেশনের মতো, যে আপনি টাকা পাইছেন এরপরে ইনভয়েস হয়েছে, বা আপনি প্রোডাক্টটা ডেলিভারি করে দিছেন এরপরে হচ্ছে ইনভেন্টরি থেকে আউট হয়েছে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো যখন হয়ে যায় তখন এটা রোল ব্যাক করা যায় না। এই কারণেই এইটা যেন ইউজার ভুল করেও ডিলিট করতে না পারে, সেই জন্য এই রেস্ট্রিকশন গুলো দেওয়া হয়। কারণ অনেকে হতে পারে যে আপনার ডিপার্টমেন্টে অনেকে জানে না যে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, তার মনে হচ্ছে ডিলিটে প্রেস করে দিল। তো সিস্টেম এটাকে কন্ট্রোল করে। এটাই হচ্ছে ইআরপির মজা, যে আপনি চাইলেই একটা ডাটাকে রিমুভ করে দিতে পারবেন না, আবার চাইলেই একটা ফিচারকে ইউজ করতে পারবেন না। আপনাকে আপনার রুলের মধ্যে থেকেই, আপনার বাইন্ডিং এর মধ্যে থেকেই কিছু কাজ করতে হবে। এটাই হচ্ছে ইআরপির মজা। এই কারণেই মানুষ ইআরপি ইউজ করে। জি ভাই। ঠিক আছে ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো ভালো কিছু শিখবো। তো সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে।